আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে মোস্ট 3টি ঘটনা, এবং 3টি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। দ্বিতীয় ঘটনাটা শুনে তোমাদের যদি ভয় না লাগে, তোমরা যদি কোথাও একা অন্ধকারের মধ্যে ঘটনাটা শোনো, তোমরা একবারও ভাবতে বাধ্য হবে যে তোমাদের আশেপাশে কিছু নেই। তো এতটাই ভয় লাগবে, এতটাই গায়ে কাটা দেবে। তাই আর একদম দেরি করব না, তোমরা চুপটি করে বসে পড়েছো নিশ্চয়ই, আমি জানি। চলো এবার আমরা শুরু করে দেব প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আমি সৌরভ, হুগলির দিকেই থাকি। তোমার ভিডিও আমি বহুদিন ধরে শুনি। আজকে যে ঘটনাটা তোমাকে বলবো সেটা আমি নিজে চাইলেও এখনো ভুলতে পারিনি। আজ থেকে মোটামুটি অনেক বছর আগের ঘটনা। তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। কাজের টাইমিং ছিল শিফট অনুযায়ী। সেই দিনটা ছিল ইভিনিং শিফট। কাজ শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। অফিস থেকে বাড়ি ফেরার জন্য আমার একটাই ভরসা ছিল সাইকেল, কারণ আমাদের গ্রামে ওই সময় অত রাতে আর যানবাহন চলতো না। বাস তো অনেক আগে বন্ধ হয়ে যেত, আর বাস স্ট্যান্ড থেকে আমার বাড়িটা অনেকটাই ভেতরে ছিল, তাই সাইকেল নিয়েই বেরিয়ে পড়তাম। শুরুটা একদম সাধারণ ছিল। রাস্তায় তখনও কিছু লোকজন ছিল, 2-1টা দোকান খোলা, চায়ের দোকানে আড্ডা চলছে, সব কিছুই খুব স্বাভাবিক। কিন্তু যত আমি এগোতে থাকলাম ততই রাস্তা ফাঁকা হতে শুরু করলো। একটা সময় এসে এমন হলো যে পুরো রাস্তা একদম শুনশান, শুধু আমার সাইকেলের প্যাডেল ঘোরানোর শব্দ আর চাকার ঘর্ষণের আওয়াজ। দূরে দূরে মাঝে মাঝে কুকুরের ডাকে ভয়ানক এক নিস্তব্ধতা তৈরি হচ্ছিল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, বেশিরভাগই পুরনো। তাদের ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যে রাস্তার উপর একটা অদ্ভুত ছায়া পড়েছিল। স্ট্রিট লাইটও সব জায়গায় কাজ করছিল না, কোথাও জ্বলছে, কোথাও নিভে আছে। ফলে আলো আর অন্ধকারের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছিল। আমি প্রথমে এসব নিয়ে ভাবিনি, কারণ এর আগেও বহুবার এই রাস্তা দিয়ে গিয়েছি। কিন্তু সেদিনের রাতটা যেন একদম অন্যরকম ছিল। একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আর একটা সাইকেলের শব্দ হচ্ছে, খুব হালকা কিন্তু পরিষ্কার, যেন কেউ আমার ঠিক পেছনে প্যাডেল মারছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো লোক আসছে, তাই একটু সাইড দিয়ে গেলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমি সাইড দেওয়ার পরও কেউ আমাকে ওভারটেক করলো না, বরং সেই শব্দটা ঠিক একই দূরত্ব বজায় রেখে আমার পেছনেই চলতে লাগলো। আমি থেমে গেলাম, পেছনে তাকালাম, কিন্তু পুরো রাস্তা ফাঁকা, একটাও মানুষ নেই, কোনো সাইকেল নেই, এমনকি দূরেও কোনো আলো নেই। আমি তখন একটু অস্বস্তি অনুভব করলাম, কিন্তু নিজেকে বোঝালাম হয়তো আমার ভুল হচ্ছে। আবার সাইকেল চালাতে শুরু করলাম, কিন্তু এবার সেই শব্দটা আরও পরিষ্কার হয়ে উঠল, যেন আমার প্যাডেলের সাথে তাল মিলিয়ে আর একটা প্যাডেল ঘুরছে। এবার আমার গায়ে কাটা দিতে শুরু করলো। গতিটা একটু বাড়ালাম, কিন্তু যতই গতি বাড়াই সেই শব্দটাও একইভাবেই বাড়ছে। হঠাৎ একসময় মনে হলো যেন আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, এই তাড়াহুড়ো করছো কেন? আমি এক ঝটকায় ব্রেক কষলাম, পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। চারিদিকে তাকালাম, কেউ নেই, বাতাসও যেন থমকে গেছে। আমি তখন আর দেরি না করে দ্রুত প্যাডেল মারতে লাগলাম। সামনে একটা ছোট ব্রিজ ছিল, সে ব্রিজটা পার হলেই গ্রাম শুরু, তাই ভাবলাম ওটুকু পার হলেই বাঁচি। কিন্তু ব্রিজের কাছে পৌঁছানোর আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার সাইকেলের চেন হঠাৎ করে আটকে গেল, প্যাডেল ঘোরানো বন্ধ,
আমি নেমে চেন ঠিক করতে গেলাম। তখনই বুঝলাম আমার হাত কাঁপছে। ঠিক সেই সময় পেছন থেকে আবার সেই প্যাডেলের শব্দ, কিন্তু এবার সেটা খুব কাছে, এতটাই কাছে যে মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম, আর যেটা দেখলাম সেটা আজও আমি ভুলতে পারিনি। অন্ধকারের মধ্যে একটা অস্পষ্ট অবয়ব, যেন একটা মানুষ, কিন্তু পুরোটা পরিষ্কার না। তার সাইকেলটাও যেন আধা দৃশ্যমান, যেন আলো ছায়ার মধ্যে ভেসে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ, যেটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে চিৎকার করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে সেই অবয়বটা আমার দিকে একটু এগিয়ে এলো, আর তার সাইকেলের ঘন্টা নিজে থেকেই বেজে উঠল। সেই শব্দটা পুরো নিস্তব্ধতার মধ্যে এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যে আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। সাইকেলটা ফেলে দৌড়তে শুরু করলাম। পেছন ফিরে তাকানোর সাহসও ছিল না, শুধুই দৌড়চ্ছিলাম। দৌড়তে দৌড়তে একসময় ব্রিজটা পার হয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। সেখানে দু একটা বাড়িতে আলো জ্বলছিল, মানুষের আওয়াজ পাচ্ছিলাম। তখন গিয়ে একটু থামলাম, শ্বাস নিতে পারছিলাম না, বুকটা ধকপক করছিল। কিছুক্ষণ পর সাহস করে আবার পেছনে তাকালাম, কিন্তু কিছুই নেই, সব স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। পরে গ্রামের এক বয়স্ক লোককে সব বললাম। উনি চুপ করে শুনে বললেন, ওই ব্রিজের কাছেই কয়েক বছর আগে এক সাইকেল আরোহী রাতের বেলা ট্রাকের ধাক্কায় মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি মাঝে মাঝে লোকজন ওই রকম শব্দ আর ছায়া দেখতে পায়। আমি সেদিনের পর আর কখনো রাতে ওই রাস্তা দিয়ে একা সাইকেল নিয়ে যাইনি। এখনও যদি কখনো এই ঘটনাটা মনে পড়ে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। মনে হয় যেন সেই প্যাডেলের শব্দটা আবার কানে ভেসে আসছে। আমি জানি না সেদিন আদতে আমার সঙ্গে কি হয়েছিল, বা আমার সাথে কেনই বা এমন হলো, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমার সঙ্গে যেটা ঘটেছিল সেটা আমি কোনোভাবেই ভুলতে পারবো না। আর এমন ঘটনা যার সঙ্গে হয় সেই একমাত্র বোঝে যে তার ওপর দিয়ে কি যাচ্ছে। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, আর একবার আমার নামটা হ্যালো করে বলো। হ্যালো সৌরভ। তো এই ছিল সৌরভের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। সৌরভ তার জীবনের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলো। জানি না ঘটনাটা তোমাদের কেমন লেগেছে, তবে এটুকু বলতে পারি, এই ঘটনাটা আমি যখন পড়ছিলাম কেন জানি না আমার গায়ে কাঁটা দিচ্ছিল। তোমাদেরও কি এরকম ফিল হয়েছে? অবশ্যই জানিও। যাই হোক, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি বুদ্ধ। আজকে আমি তোমাকে যে ঘটনাটা লিখতে বসেছি, বা বলতেই পারো বলছি, সেটা আমি জীবনে কাউকে ঠিকভাবে খুলে বলতে পারিনি। কারণ আমি নিজেই জানি না এই রাতটা আসলে আমি কি দেখেছিলাম আর কিভাবে এখনও বেঁচে আছি। ঘটনাটা প্রায় 3 বছর আগের। তখন আমি কাজের সূত্রে একটা নদীর ধারের গ্রামে গিয়েছিলাম। জায়গাটা বাইরে থেকে দেখতে খুব শান্ত, সাধারণ। দিনের বেলায় সব কিছুই একেবারে স্বাভাবিক। লোকজন মাছ ধরছে, বাজারে বসেছে, বাচ্চারা খেলছে। কিন্তু সন্ধ্যা নামলেই পুরো পরিবেশটা যেন বদলে যেত। প্রথম 2-3 দিন আমি ব্যাপারটা খেয়াল করিনি, কিন্তু ধীরে ধীরে একটা অশান্তি তৈরি হতে লাগলো, বিশেষ করে নদীর ঘাটটার দিকে। দিনের বেলায় যেখানে ভিড় লেগে থাকে, সন্ধ্যা হলেই একেবারে ফাঁকা হয়ে যায়। এমনকি গ্রামের কুকুরগুলোও ওই দিকটা এড়িয়ে চলতো। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সেফ গ্রামের কুসংস্কার, কিন্তু একটা ঘটনা সব কিছু বদলে দিল।
একদিন বিকেলে আড়তে কাজ শেষ করে আমি একটু দেরি করে ফিরছিলাম। আকাশে তখন একদম কালো মেঘ, বাতাসে একটা কাঁচা মাছের গন্ধ লাগছিল, যেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি, যেন কোথাও অনেক মাছ একসঙ্গে পচে গেছে। আমি তখনও বিষয়টা সিরিয়াসলি নিইনি, বরং ভাবলাম নদীর ধারে গিয়ে একটু বসে আসি, কারণ ওই জায়গাটা আমার ভালো লাগতো। কিন্তু সেদিন যখন আমি ঘাটের দিকে এগোচ্ছিলাম, তখনই বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক। চারপাশে একদম চুপচাপ, কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের আওয়াজ নেই, শুধু নদীর জলের একটা অদ্ভুত ভারী শব্দ, যেন জলটা নিজেই নড়ছে। আমি একটু থমকে দাঁড়ালাম, কিন্তু কৌতূহল আমাকে এগোতে বাধ্য করল। ঘাটের কাছে একটা ভাঙা নৌকা ছিল, তার পাশে আমি প্রথমে একটা ছায়া দেখতে পেলাম। মনে হলো কেউ বসে আছে, সামনে কিছু একটা রাখা। আমি ভেবেছিলাম কোনো জেলে হয়তো মাছ কাটছে, কিন্তু কাছে যেতেই বুঝলাম ব্যাপারটা ঠিক নয়, কারণ লোকটা একদম নড়ছে না, আর তার শরীরের ওপরের অংশটা অদ্ভুতভাবে ঝুঁকে আছে। আমি আরও একটু কাছে যেতেই আমার বুকের ভেতরটা হঠাৎ করে থমকে গেল, কারণ লোকটার গলাটা যেখানে থাকার কথা সেখানে কিছুই নেই, একটা ফাঁকা কাটা অংশ। আর তার বাঁ হাতে সে নিজের মাথাটা ধরে আছে, ঠিক যেন কোনো খেলনা। আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে আমি দেখলাম সে তার ডান হাতে একটা কাঁচা মাছ তুলে সেই মাথার মুখের সামনে ধরছে, আর সেই কাটা মাথাটা, যার চোখ দুটো আধখোলা আর ঠোঁটটা ফাঁকা, সেটা ধীরে ধীরে নড়ে উঠল। দাঁত দিয়ে মাছটা কামড়ে ধরল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মাছের আঁশ ছিঁড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, আর সেই রক্ত তার হাত বেয়ে নিচে পড়ছে। আমার শরীর জমে গিয়েছিল। আমি চিৎকার করতে পারছিলাম না, না দৌড়তে পারছিলাম, শুধু দাঁড়িয়ে দেখছিলাম। মাথাটার চোখ দুটো হঠাৎ করে পুরো খুলে গেল, আর সেগুলো সোজা আমার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিটা এমন ছিল যেন সে আমাকে আগে থেকেই চিনত, যেন আমার অপেক্ষায় ছিল। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। তখন সে আবার একটা মাছ তুলে ধরল, এবার একটু বড়, আর মাথাটার ঠোঁট কেঁপে উঠল। একটা অদ্ভুত শব্দ বেরোল, যেন কারোর গলা ছিঁড়ে গেছে। শব্দটা এত নিচু, কিন্তু এতটাই স্পষ্ট যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি হঠাৎ করে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেলাম আর দৌড়তে শুরু করলাম। পেছন থেকে তখন একটাই ভয়ানক শব্দ আসছিল, যেন কেউ কাঁচা মাছ ছিঁড়ে খাচ্ছে, আর তার সাথে সেই অদ্ভুত হাসির আওয়াজ। আমি দৌড়তে দৌড়তে একবার পেছনে তাকিয়েছিলাম, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কারণ আমি দেখলাম সে উঠে দাঁড়িয়েছে, তার শরীরটা সোজা, এক হাতে নিজের মাথা আর এক হাতে মাছ, আর সে ধীরে ধীরে আমার দিকেই হাঁটছে, কিন্তু তার পা মাটিতে ঠিকমতো পড়ছে না, যেন ভেসে আসছে। আমি আর তাকাইনি, শুধু দৌড়ে গ্রামের ভেতরে ঢুকে পড়লাম। সেদিন রাতে আমার রাত তখন প্রায় 1:27। সেদিন রাতে আমার জ্বর চলে আসে, শরীর কাঁপছিল, ঠোঁট বন্ধ করলেও সেই দৃশ্যটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম। পরদিন সকালে আমি আড়তে গিয়ে বিষয়টা কাউকে বলতে চাইছিলাম, কিন্তু মুখ খুলতে পারছিলাম না, কারণ আমি জানতাম কেউ বিশ্বাস করবে না। তখনই এক বুড়ো জেলে আমাকে ডেকে নিয়ে গেল আর বলল, তুই কালো দিক গিয়েছিলিস? আমি অবাক হয়ে গেলাম। কিছু না বলতেই সে নিজে থেকেই বলতে শুরু করলো, ওখানে যাস না, ওটা মানুষ না। তারপর সে একটা গল্প বলল। বছর 10 আগে এক জেলেকে ওই ঘাটে খুন করা হয়েছিল। তার মাথা কেটে নিয়ে যাওয়া হয়, কিন্তু দেহটা সেখানেই পড়ে থাকে। কয়েকদিন পর নদীতে একটা কাটা মাথা ভেসে উঠেছিল, কিন্তু সেটা এতটাই বিকৃত ছিল যে কেউ চিনতে পারেনি। তারপর থেকেই মাঝে মাঝে লোকজন অদ্ভুত জিনিস দেখতে পায়। কেউ বলে একটা লোক নিজের মাথা খুঁজে বেড়ায়, কেউ বলে সে মাছ খায়, কিন্তু আমি যা দেখেছিলাম সেটা এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কারণ সে শুধু মাছ খাচ্ছিল না, সে যেন জীবন্ত ছিল, সচেতন ছিল, আমার উপস্থিতি অনুভব করছিল।
সেই ঘটনার পর আমি আর ওই জায়গায় যাইনি। কিন্তু সমস্যা হলো সেটা আমাকে ছাড়েনি। কারণ কয়েকদিন পর থেকেই আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে দেখি আমি আবার সেই ঘাটে দাঁড়িয়ে আছি, আর সে আমার সামনে বসে মাছ খাচ্ছে। হঠাৎ করে সে তার মাথাটা আমার হাতে তুলে দেয় আর বলে, ধর, এবার তুই খাস। আমি চিৎকার করে উঠে বসতাম। ঘামে ভিজে যেত পুরো শরীর। একদিন তো এমনও হলো যে আমি জেগে উঠেও সেই কাঁচা মাছের গন্ধ পাচ্ছিলাম। আমার ঘরের ভেতর জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও সে গন্ধ পাচ্ছিলাম। আমি ভয়ে লাইট জ্বালালাম, আর তখনই দেখলাম আমার টেবিলের উপর একটা জায়গা ভেজা। মনে হচ্ছে মেঝেতে জল পড়ে আছে, যেন কেউ ভিজে পা দিয়ে হেঁটে গেছে। সত্যি কথা বলতে আমি আর পারিনি। সেদিনই আমি সিদ্ধান্ত নিই আমি আর সেখানে থাকবো না। পরের দিনই কাজ ছেড়ে গ্রামে চলে আসি। তারপরে আমার সঙ্গে আর কিচ্ছু হয়নি। অমিতদা, আমি তোমাকে যে ঘটনাটা বললাম সে ঘটনার এক সিকিও মিথ্যে না, বা এক সিকিও আমি এক্সট্রা করে বলিনি। ঘটনায় আমি যা বলেছি সেটা একদম অ্যাজ ইট ইজ ঘটেছে। ঘটনাটা যদি তোমার মনে হয় পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো, ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করি। খুব তাড়াতাড়ি তুমি 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাও, এটাই আমি ভগবানের কাছে প্রে করব। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটা কতটা ডেঞ্জারাস বুঝতে পারছো? ভাবতেও কেমন গায়ে কাটা দিচ্ছে না? আমি তো যখন পড়ছিলাম, সত্যি কথা বলতে আমার কথা আটকে আসছিল যে এমন ঘটনা মানুষের সঙ্গে ঘটে, আর এমন ঘটনা মানুষের সঙ্গে ঘটলে সে কি করবে, তার কী বা করার থাকে। তার ভয় পাওয়া ছাড়া, তার অজ্ঞান হওয়া ছাড়া কোনো কিছুই করার নেই। এখানে যে সে অজ্ঞান হয়ে যায়নি, এটাই তো বড় কথা। ভাবতে পারছো কতটা ডেঞ্জারাস বিষয়? যাই হোক, ঘটনাটা তো বলতে গেলে বিশ্বাসই হচ্ছে না। তবুও মানুষের জীবনে এমন অনেক কিছুই ঘটে যেগুলো আমরা বিশ্বাস করতে বাধ্য হই। তবে একটা কথা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এখনও এগুলোকে বিশ্বাস করছো না, তারা অবশ্যই এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো, আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি সৌরভ, আপনার ভৌতিক কথা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি যে ঘটনাটা বলতে বসেছি সেটা আমার জীবনের একটা ঘটনা। আর বিশ্বাস করুন, আমি নিজেও এখনও পুরোপুরি মেনে নিতে পারি না যে ঘটনাটা সত্যি আমার সঙ্গে ঘটেছে। কারণ ঘটনাটা যতটা অদ্ভুত ততটাই বাস্তব। প্রায় 3 বছর আগের কথা। শীতের শেষে ফেব্রুয়ারির দিকে আমি আর আমার 2 বন্ধু রাহুল আর সমীর একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করি। অনেক ভাবনা চিন্তার পর ঠিক হয় আমরা কালিম্পং যাব। জায়গাটা শান্ত, ভিড় কম, আর পাহাড়ি পরিবেশটা অন্যরকম। তখনও আমরা জানতাম না যে এই ট্রিপটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা ট্রেনে করে নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে কালিম্পং পৌঁছালাম। বিকেল তখন নামতে শুরু করেছে। পাহাড়ি রাস্তায় কুয়াশা জমতে শুরু করেছে। ড্রাইভার মাঝে মধ্যে হেডলাইট জ্বালিয়ে নিচ্ছিল, কারণ সামনে কিছুই দেখা যাচ্ছিল না। সে সময় ড্রাইভার হঠাৎ আমাদের জিজ্ঞেস করলো আমরা কোথায় যাব। আমরা বললাম আগে থেকে কিছু বুক করা নেই, গিয়ে দেখে নেব। তখন সে একটু চুপ করে থেকে বলল, আপনারা যদি চান আমি একটা হোমস্টে জানি, একটু ভেতরে, ট্যুরিস্ট খুব একটা যায় না, কিন্তু জায়গাটা শান্ত আর বেশ ভালো ভিউ পাবেন। আমরা তখন এসব শুনে খুশি হলাম, কারণ ভিড় এড়াতেই চাচ্ছিলাম, তাই রাজি হয়ে গেলাম। প্রায় আধ ঘন্টা মতো ঘুরে একটা সরু রাস্তা দিয়ে গাড়ি ঢুকলো। চারপাশে তখন ঘন কুয়াশা। দূরে একটা পুরনো দোতলা কাঠের বাড়ি দেখা গেল। বাড়িটার সামনে একটা ছোট গেট, আর গেটের পাশে একটা মরচে ধরা বোর্ডে হোমস্টের নাম লেখা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বোর্ডটার অর্ধেকটা যেন মুছে গেছে, ঠিক করে পড়াও যায় না। আমরা নেমে দেখি চারপাশে একদম নিস্তব্ধ, শুধু ঠান্ডা হাওয়া
আর গাছের পাতার নড়ার শব্দ। ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে একবার বলেছিল রাত হলে বাইরে যাবেন না। তখন আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। বাড়ির দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা দরজা খুললেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি। চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা মহিলাটার, কিন্তু কথা বললেন একদম স্বাভাবিকভাবে। তিনি বললেন, এই হোমস্টেতে এখন আর দুজন বাদে কেউ নেই, তবুও আমাদের থাকতে দেবেন। আমরা তখন খুব একটা ভাবিনি, ভেবেছিলাম অফ সিজন বলে কেউ নেই অতটা। ঘরগুলো দেখানো হলো, কাঠের মেঝে, পুরনো আসবাব, কিন্তু সব কিছু পরিষ্কার। একটা অদ্ভুত গন্ধ ছিল ঘরে, কিন্তু অতটা মাইন্ডে নেইনি। পুরনো ভেজা কাঠের যেরকম গন্ধ হয় ঠিক সেরকম। রাতে খাওয়ার সময় সেই মহিলা নিজে রান্না করে আমাদের দিলেন। খাওয়া শেষ করে আমরা নিজেদের ঘরে চলে আসলাম। 3 জন একসাথেই একটা ঘরে ছিলাম। গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। প্রায় রাত 11:30 নাগাদ হঠাৎ করেই আমরা শুনলাম ওপরের ঘর থেকে পায়ের শব্দ আসছে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমরা প্রথমে ভাবলাম ওই মহিলাটা, কিন্তু একটু পরেই শব্দটা অস্বাভাবিক লাগতে শুরু করলো। কারণ শব্দটা থেমে থেমে হচ্ছিল, আর মাঝে মাঝে যেন কারোর ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার আওয়াজ হচ্ছিল। রাহুল তখন দরজা খুলে বাইরে বেরোতে চাইল। আমি আর সমীর বাধা দিলাম, কিন্তু সে শুনল না। দরজা খুলে করিডোরে বেরোতেই হঠাৎ করে ওপরের শব্দটা একদম বন্ধ হয়ে গেল, যেন কেউ বুঝে গেছে আমরা শুনছি। আমরা 3 জনই তখন চুপ করে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ডের সেই নীরবতা আজও মনে পড়লে গায়ে কাটা দেয়। তারপর হঠাৎ করেই আমাদের ঘরের দিকে ওপর থেকে একটা ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হলো, এত জোরে যে পুরো বাড়িটা কেঁপে উঠল। আমরা ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আর ঘুমোতে পারিনি। ভোরের দিকে একটু ঘুম এসেছিল, তবে সেরকম ঘুম হয়নি। সকালে উঠেই আমরা সেই মহিলাকে জিজ্ঞেস করলাম ওপরের ঘরে কে থাকে। তিনি একদম স্বাভাবিকভাবেই বললেন, না, ওপরের ঘরে তো কেউ নেই, বাকি যে 2 জন আছে তারা তো ওই 2টো ঘরে আছে। এই কথাটা বলার সময় তার মুখে কোনো ভাবান্তর ছিল না, কিন্তু কথাটা শুনে না আমাদের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমরা ঠিক করলাম আর 1 রাত থাকবো, তারপর অন্য কোথাও চলে যাব। কিন্তু সেই রাতটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন সন্ধ্যায় আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে পথ চিনতে সমস্যা হচ্ছিল, যেন রাস্তা বদলে গেছে। অনেক কষ্টে ফিরে এলাম, আর বাড়ির গেট পেরোনোর সময় খেয়াল করলাম গেটটা নিজে থেকেই একটু নড়ে উঠল, কিন্তু আশেপাশে কেউ নেই। রাতে আবার একই শব্দ শুরু হলো, তবে এবার আরও কাছে। আমাদের দরজার ঠিক বাইরে যেন কেউ হাঁটছে। কাঠের মেঝেতে চাপা কর্মর শব্দ। আমরা নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। তারপর দরজায় খুব আস্তে করে 3 বার টোকা পড়ল, ঠক ঠক ঠক। আমরা কেউ উত্তর দিইনি। আবার টোকা পড়ল, এবার একটু জোরে। সমীর কাপা গলায় বলল, কে 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 কে? কোনো উত্তর নেই, কিন্তু ঠিক তারপরেই দরজার নিচের ফাঁক দিয়ে যেন কারোর ছায়া দেখা গেল। একটা মানুষের পা, কিন্তু অদ্ভুতভাবে উল্টো দিকে ঘোরানো। আমরা আতঙ্কে জমে গেলাম। রাহুল হঠাৎ করে দরজাটা খুলে ফেলল। বাইরে কেউ নেই, পুরো করিডোর ফাঁকা, কিন্তু ঠান্ডা একটা হাওয়া ভেতরে ঢুকতে গেল, যেন কেউ পাশ কাটিয়ে গেল। সেই রাতেই আমরা আলো জ্বালিয়ে বসেছিলাম। হঠাৎ রাত প্রায় 2টো নাগাদ ওপরের ঘর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। এত করুণ সেই কান্না যে শুনলে মনে হয় কেউ অসহ্য যন্ত্রণায় আছে। আমরা আর সহ্য করতে পারলাম না। সাহস করে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে লাগলাম। সিঁড়ির প্রতিটা ধাপে উঠতে উঠতে মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছনে আসছে। ওপরের দরজাটা আধ খোলা ছিল, ভেতর থেকে আলো আসছিল। আমরা ধীরে ধীরে দরজাটা ঠেলে খুললাম, আর যা দেখলাম সেটা আজও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে।
ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে একটা মেয়ে, লম্বা চুলে মুখ ঢেকে, মাথাটা নিচু। তার সামনে মেঝেতে ছড়িয়ে আছে কিছু পুরনো কাপড় আর একটা ভাঙা আয়না। আমরা স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই মেয়েটা ধীরে ধীরে মাথাটা তুলল, আর তার মুখটা দেখা গেল। চোখ দুটো পুরো সাদা, ঠোঁট ফেটে গেছে, আর মুখে একটা অদ্ভুত হাসি। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। আমরা দৌড়ে নিচে নেমে এলাম, দরজা বন্ধ করে বসে রইলাম সকাল পর্যন্ত। ভোর হতেই আমরা ব্যাগ গুটিয়ে বেরিয়ে পড়লাম। সেই মহিলাটার আর অপেক্ষা করিনি আমরা। গেট খুলে বাইরে বেরোতেই দেখি সেখানে যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা নেই। যাই হোক, আমরা আর দেরি না করে রাস্তা ধরে নিচে নেমে এলাম। অনেকটা পথ গিয়ে একটা দোকানের লোকজনকে জিজ্ঞেস করলাম সেই হোমস্টের কথা। তারা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর একজন বয়স্ক লোক বলল, ওই বাড়িতে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তোমরা বেঁচে ফিরেছো, এটাই অনেক বড় কথা। আমরা তারপরে ওনাদেরকে অনেক জোরাজুরি করলাম। প্রথমে উনি বলতে চাইলেন না, তারপরে বললেন সেখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই হোমস্টেতে যারাই থেকেছে সবাই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছে। আর সেখানে খুব কম সংখ্যকই লোক যায়। কিছু কিছু ড্রাইভাররা আছে যারা লোককে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যায় তাদের নিজের কামাইয়ের জন্য। যাই হোক, আমরা আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। কিন্তু সেই হোমস্টের কথা আজও আমি ভুলতে পারিনি। অবশ্য আমি আগের বছর আবার কালিম্পংয়ে গিয়েছিলাম। সেই হোমস্টেটার আগের মতন ছিল না। এখন সেটা ভেঙে নতুন করে একটা বিল্ডিংয়ের মতন তৈরি করা হয়েছে, নতুন করে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। যাই হোক, এই হোমস্টের ঘটনাটা বা এই ট্রিপের ঘটনাটা আমার পুরো জীবন বলতে পারো বদলে দিয়েছিল। কেন বদলে দিয়েছিল বলো তো? তার কারণ এই ঘটনার পর আমি আর অন্য কোথায় যাওয়ার সাহস পাইনি মোটামুটি 2 বছর। তার আগে আমরা প্রত্যেকটা বছর কতবার করে যে কোথায় কোথায় ঘুরতে যেতাম তা ঠিক নেই। এই ট্রমা থেকে বেরোতে আমার 2টা বছর সময় লেগেছিল। যাই হোক, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। এইরকম একটা হোটেলেরই ঘটনা আমার কাছে আছে, যেটা আরও ভয়ঙ্কর বলতে পারো। জানি না তোমাদের ওই ঘটনাটা কেমন লাগবে, তবে এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেই ঘটনাটা আমি তোমাদের অবশ্যই একদিন পাঠিয়ে দেব। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি প্রত্যেক দিনের মতন এই এপিসোডটাও তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দেই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, সেকেন্ড কমেন্ট করেছে বাবু দাস, থার্ড কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট। 3জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, প্রিয়াংশু বাঘ, বৈষ্ণবী দেবী দাসী, দেব ঘোষাল, আরমান খান, অর্চনা ঘরাই, নন্দিনী রয়, অঞ্জলি মণ্ডল, এসকে আরাফুল হোসেন, টিনা শর্মা, পিএসপি লিখেছে প্লিজ টেক মাই নেম এগেন, মাই নেম ইজ স্বস্তিক। হ্যালো স্বস্তিক। তারপরে কমেন্ট করেছে সুমায়া খাতুন, দেবাশিস পণ্ডিত লিখেছে দাদা আপনার প্রতিটা ঘটনা আমি শুনি, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিষ্ণু সাধন পাল মজুমদার, দেব ঘোষাল, চন্দ্রিমা দাস, দেবরাজ পাঞ্জা, পাপড়ি দোলা, শম্পা বিশ্বাস, বিপ্লব রায়, সঞ্জয় রয় ও মল্লিকা ডেলি ব্লগস লিখেছে আমি আয়ুষ হালদার, প্লিজ দাদা আমার নামটা একবার বলো। হ্যালো আয়ুষ। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, লিখেছে হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আপনার 3টে ঘটনায় আমার খুব ভালো লাগলো। যদি 8টার সময় দেন ঘটনাগুলো খুব ভালো লাগে। না গো, 8টার সময় তো পসিবলই হবে না, কারণ আমার অফিস থাকে, অফিস থেকে এসে সমস্ত কাজ করতে হয়। যাই হোক, এই 10:45টা আমাদের বলতে পারো সে আদ্যকাল থেকে বা আদিকাল থেকে চলে আসছে। সবাই এটার সাথে অ্যাডজাস্টও হয়ে গেছে, তাই না? আর আমাদের ভৌতিক কথা পরিবারের সবারই অভ্যেস ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। তো 8টার দিকে দিলে তো সে কেউ আর ঘুমিয়ে পড়তে পারবে না। পরে যদিও শুনতে পারবে, কিন্তু ইনস্ট্যান্টটা পাওয়ার একটা আনন্দই আলাদা, তাই না? যাই হোক, তোমরা অবশ্যই 10:45 আসার চেষ্টা করো। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, লিখেছে অমিতদা তোমার ভাই সুপারহিট, আগে সপ্তাহে 3টে ঘটনা আসতো,
এখন আসছে না কেন? বহুদিন হলো গো, 2টো করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছ? তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, মিঠুন দত্ত, বিপ্লব রায় লিখেছে, দাদা আমি মালদা থেকে বিনায়ক রয়, আমার এজ 12 বছর। আমি রেগুলার স্টাডি কমপ্লিট করার পর তোমার ঘটনা শুনি, নাহলে ঘুম আসে না। আর এখন আমার সঙ্গে আমার মা বাবা, আমার বোন সবাই মিলে তোমার ঘটনা শোনার অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ বিনায়ক। তারপরে কমেন্ট করেছে বরুণ মণ্ডল, হান্টার অভয় লিখেছে, দাদা আজকে অনেক লেট করে ফেললাম, কেন কি 2-3টে পর্যন্ত কাজ করতে হয়, তো তারপরে আমি তোমার কাহিনীগুলো শুনি, এই জন্য একটু লেট হয়ে যায়। বাকি তোমার কাহিনী শুনতে আমার তো ফাটাফাটি লাগে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পায়েল রয়, লিখেছে, অমিতদা তুমি আমাকে কমেন্ট করি আর তুমি আমাকে দেখোই না। না গো, এটা তো হতে পারে না, তাহলে তোমার কমেন্ট করতে হয়তো লেট হয়। তারপরে কমেন্ট করেছে অধিকারী গোপাল, শান্তর দুনিয়া, বিজয় সরকার, আলো শর্মা, গীতা গোস্বামী, অসীম দাস লিখেছে, 3টে সত্য ঘটনায় খুব ভয়ানক ছিল, এখন অবধি গায়ে কাটা দিচ্ছে। একদম। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।